আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে, এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদেরকে। আলোটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য। সেই আলোটি হলো বছরের প্রথম দিনে যেই ধামাকা আমরা দেখেছি, যেই সফলতা দেখেছি, তা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ছোট্ট শক্তিশালী একটা দেশ, বাট কলিজা ভাই সেই লেভেলে। দেশটার নাম কি? আমি আশ্চর্য হয়ে গেছি যে এই ঘটনা কেমনে ঘটাইলো। গত 54 বছরের মধ্যে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে সুন্দর সময়ে আমি প্রত্যেকটা ক্ষেত্রে সেনাবাহিনীর ইনভলভমেন্ট চাই বাংলাদেশে, প্রত্যেকটা ডিসিশন মেকিং এ। আই নো ওয়াই আই সে দ্যাট। ডিসিশন বাস্তবায়ন করতে, ইমপ্লিমেন্ট করতে পুষার হিসাবে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন থাকতেই হবে, তার কোনো বিকল্প নেই। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটা দীর্ঘ সাক্ষাৎকার পাবলিশ করা হয়েছে প্রথম আলোতে। এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে। মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা তিনজন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। এই ঘোষণাপত্র দেওয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেওয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। আর আমাদের যে তিনজন উপদেষ্টা আছে, শিক্ষার্থী আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে মাহফুজ আলম, এরা পদত্যাগ করতে। ভারতের কিন্তু বিএনপির সাথে লাইন আপ করতে শুরু করেছিল। এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে তারপরে আরো যারা যারা বড় বড় চ্যাম্পিয়ন আছে, এই আব্দুল আল মিন্টু থেকে আরম্ভ করে আরো যারা আছে, বেশিরভাগ তো ভারতের রয়্যাল পকেট, আওয়ামী লীগের পকেটে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে ভারত বিরোধী কোনো আন্দোলন এবং ভারত বিরোধী কাউকে কোনো কথা বলতে দেওয়া হবে না, মানে সেই স্বৈরাচারী শেখ হাসিনা আমল আবার। কেমন হবে নতুন সংবিধান? ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন, জনগণ এই সংবিধানকে চায়, মানে নতুন সংবিধানকে চায়। তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন। ভারতের অবস্থা চরম লেভেলের খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। সেই সাথে শেখ হাসিনাও কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে ভারতে বসে। আজকের এই ভিডিওতে বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, ভিডিওর অংশ বেশি দেখে বুঝে গেছেন কতটা চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি বেশ কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। তারা বলছেন যে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় স্বার্থপর। যখন তারা 15-16 বছর ধরে হাসিনাকে গদি থেকে নামাতে পারেনি বা একটা ফেয়ার ইলেকশনে বাধ্য করাতে পারেনি, এবং দিন দিন এই রাষ্ট্র এক নায়কতন্ত্রে চলে গেছে, ফ্যাসিজমের একদম কি বলবো নোংরা কি বলবো স্টেজে গিয়ে পৌঁছে গেছে, এবং একটা সময় সকল দল নিরুপায় হয়ে গেছে এবং হাসিনাকে মানতে বাধ্য হয়ে গেছে যে হাসিনা ছাড়া কোনো উপায় নেই। সেই সময়টাই গুটি কয়েক ছাত্র একটা আন্দোলন তৈরি করে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী, এবং তারাই তাদের নেতৃত্বের মাধ্যমে এই সরকারের পতন ঘটায়। অনেক সমন্বয়করা এভাবে বলেছে যে ভাই আমরা যখন এই আন্দোলনটা করছি আমাদের অনেক বড় বড় দল মিসগাইড করার চেষ্টা করেছে। আমি সেই দলগুলোর নাম বলবো না, বড় দলগুলো কিরকম মিসগাইড আমাদেরকে বলছে, এভাবে করো, এভাবে করো, এভাবে করো। যখন তারা আমাদের এভাবে ওভাবে বলতো, এগুলো নিয়ে আমরা আবার আমাদের ফোরামে বসতাম সমন্বয়ক, এবং আমরা দিন শেষে দেখতাম যে এভাবে এভাবে করলে আওয়ামী লীগের লাভবান হয় এবং আওয়ামী লীগ আমাদের এই চূড়ান্ত লক্ষ্যকে বিচ্যুত করে দেবে। তখন আমরা বুঝেছি যে এই বড় দলগুলো যারা আওয়ামী লীগের পতন চায় তারাও আওয়ামী লীগের দোষর হয়ে গেছে, তারা আমাদের আন্দোলনকে ধ্বংস করতে চায়। কি ডেঞ্জারাস বিষয়টি খেয়াল করেন। আমি মনে করি বড় দলগুলোর প্রধানরা সমন্বয়কের সাথে কথা বলে সেই লোকগুলোর নাম ঠিকানা বা তাদের অবস্থান জানা উচিত, কেন তারা অন্য দলে বসে হাসিনা সরকারকে টিকিয়ে রাখার এই ষড়যন্ত্র করেছে, মিসগাইড করে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো এই ছাত্রদের 1.5 মাস আগের প্রস্তাব কোনো দল সাড়া দেয়নি। যখন ছাত্ররা বাধ্য হয়ে 31 ডিসেম্বর একটা প্রোক্লামেশন অফ রেভলিউশন ঘোষণা করেছে, তখন সরকারের ভেতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আসিফ নজরুল স্পষ্ট বলেছেন এটি করলে, মানে এটি সম্পূর্ণ বিরোধিতা তিনি করেছেন, একদম ছাত্রদের মুখের উপর তিনি বলেছেন এটা সম্ভব না, এটা হতে দেবেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন ভাবে মিসগাইড করা হয়েছে, উপদেষ্টারা করেছে বা প্রথম আলো ডেইলি স্টার এমন ভাবে তাকে মিসগাইড করেছে, কুপরামর্শ দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত বলেছেন তাহলে আমি আর সরকারে থাকবো না, যদি ছাত্ররা প্রোক্লামেশন ঘোষণা করে তাহলে আমি আর এই সরকারে থাকবো না, মানে তিনি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন ছাত্ররা, আমাদের 3 সমন্বয়ক যারা এখন সরকারে আছে, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা 3 জন একযোগে পদত্যাগ পত্র সাইন করে সরকারকে দিয়ে দিয়েছে। বললেন যে আমরা এই সরকারে থাকছি না, আমরা রাজপথে থাকবো, আপনারা সরকার চালান। কারণ আমরা সরকারের এই ব্যর্থতা দায় নেব না, কারণ আমরা এই ব্যর্থতার জন্য এত মানুষের জীবন দেয়নি, আমরা বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে, কিন্তু আমরা একদম মৃত্যুর দুয়ারে ছিলাম এবং আমাদের ডাকে এই দেশে 1.5 লক্ষ মানুষ আহত হয়েছে, 20,000-এর অধিক আহত, মানে গুরুতর আহত, শুধু না পঙ্গুত্ব বরণ করেছে, 2,000-এর অধিক মৃত্যুবরণ করেছে। এখনো অজানা বহু শহীদ রয়েছেন যাদের তালিকায় হয়নি, যাদেরকে সরকার বিভিন্নভাবে গণকবরে
খবর দিয়ে ফেলেছে। তিন সমন্বয় বললেন এই জন্য আমরা বিপ্লব করিনি যে আপনারা হানিমুন পিরিয়ড পার করবেন, এই জন্য আমরা বিপ্লব করিনি যে সরকার ব্যর্থ হবে, এই জন্য আমরা আন্দোলন করিনি এত মানুষকে জীবনের বিনিময়ে, এত মানুষের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টকে সরাইনি যে আমরা একটা বড় থ্রেটে থাকি। কারণ এই যে রাষ্ট্র ব্যবস্থা বা এই কাঠামো যে কোনো সময় যে কোনো দল তার স্বার্থে এটাকে অবৈধ করে আমাদের ফাঁসির কাজটা জড়িয়ে দেবে। যখন তিন ছাত্র সমন্বয়ক মাহফুজ, নাহিদ এবং আসিফ একযোগে পদত্যাগ পত্রে সিগনেচার করে ইউনূস সরকারকে দিয়ে দিলেন, তখন ইউনূস সরকার বাধ্য হলেন এই প্রোক্লামেশন মেনে নিতে। তখন তিনি বললেন ওকে, তাহলে সরকার একটা প্রোক্লামেশন জারি করবে। এবং প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা একদম 11th আওয়ারে এসে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার প্রত্যেকটা বক্তব্যে ছাত্রদেরকে একটা বড় উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বড় জায়গায় রেখে তার সরকার ব্যবস্থার ঘোষণার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি কেন প্রথম আলো, ডেইলি স্টার বা তার কিছু আওয়ামী ফ্যাসিজমের দোষর উপদেষ্টাদের পরামর্শ চলবে? এটা নিয়ে দারুণ রহস্য তৈরি হয়েছে। বিষয়টা এখন ক্লিয়ার করি। ছাত্ররা বুঝতে পারছেন, মানে যেহেতু ছাত্ররা একটা সরকার গঠন করেছেন, রাষ্ট্রে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল, শেখ হাসিনা এই দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, প্রত্যেকটা সিস্টেম অকেজো করে দিয়ে গেছে। এই ছাত্ররা ক্ষমতায় বসে রাষ্ট্রের যে কোনো ভাবে রাষ্ট্রটাকে একটা স্থির জায়গায় আনার জন্য ফাইট করছেন। তারা কিন্তু আমাকে সমন্বয় যারা বলেছেন তারা কিন্তু প্রোক্লামেশন নিয়ে চিন্তা করছিলেন, কিন্তু তারা সেই সময়টা পাচ্ছিলেন না। এত আন্দোলন হচ্ছিল, একটা পর একটা আন্দোলন হচ্ছে, এখান থেকে আনসার লীগ, ওখান থেকে গার্মেন্টস লীগ, ওখান থেকে হকার লীগ, সেখান থেকে রিক্সা লীগ, ওখান থেকে অটো রিক্সা লীগ। বাংলাদেশে প্রতিদিনই যে একটার পর একটা আন্দোলন তৈরি হচ্ছিল, ছাত্ররা এগুলো মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। আর বাকি উপদেষ্টারা তারা এসি রুমে বসে চুপ টানছিল। কিন্তু মূলত নেপথ্যে এই আন্দোলনগুলো বন্ধ করতে, এই লীগ বাহিনীর তাণ্ডব বন্ধ করতে আমাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয়টা মোটামুটি হিমশিম খাচ্ছিল। আর অন্যদিকে বাকি যতগুলো উপদেষ্টা আছে তারা মনে হচ্ছে যে এই মানে তারা এই বিপ্লবকে ওন করছে না, বা এই বিপ্লব তাদের কিছু না, বা তারা এখন একটা রাষ্ট্রীয় ক্ষমতা চাকরির মতো বসে 9টা 5টা অফিস করে বাসা গিয়ে ঘুমাবে, এই টাইপের ছিল। একদম সমন্বয়কদের কথাগুলো বলছি। তো এই পরিস্থিতিতে ছাত্ররা যখন দেখলেন যে কিরে ভাই, জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করে সবকিছু করে দিলেন, এখন রাষ্ট্র পরিচালনায় ওইসব লোকদেরকে বসিয়েছে, কিন্তু ওইসব লোক আমাদের সাপোর্ট দিচ্ছে না, আমরা তাদের সাপোর্ট দিচ্ছে না। আমাদের উপদেষ্টারা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন একটা আমলা সঠিকভাবে তা পালন করছে না, পুলিশ ঠিক মতো কাজ করছে না। দেখবেন যে 5 তারিখের পর নতুন সরকার গঠনের পর পুলিশের মধ্যে ব্যাপক রদবদল করা হয়েছে, কিন্তু যাদেরকে দিচ্ছি তারা কাজ করতে পারছে। আমি ডিএমপি বা ঢাকার বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের পুলিশের সাথে কথা বলেছি, তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। তারা কিন্তু খুবই আন্তরিক ছিলেন কাজের ব্যাপারে, কিন্তু তারা বলছেন যে আমাদের নির্দেশগুলো মাঠ লেভেলের পুলিশ ঠিক মতো বাস্তবায়ন করছে না। মানে আওয়ামী লীগ যাদেরকে রেখে গেছে তারা পুরো সরকারকে ফেল করাতে একদম আদা জল খেয়ে নেমেছে, শপথ করে নেমেছে। নাহিদ ইসলাম কি বললেন যে আমাদের অধিকাংশ আমলারাই রাষ্ট্রকে সাহায্য করছে না, এবং তারা রাষ্ট্রকে ব্যর্থ করতে, সরকারকে ব্যর্থ করতে নেপথ্যে কাজ করছে, এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে, এবং খুব দ্রুত, অল্প দিনের মধ্যে। নাহিদ ইসলাম, যিনি প্রধান সমন্বয়ক ছিলেন এই আন্দোলনে, তিনি স্টেট বলেছেন এবং সকল রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আমাদের উদ্দেশ্যে বলেছেন, সবাইকে বলছি এই রাষ্ট্রকে রক্ষায় কাজ করেন। আর যারা ফ্যাসিজমের দোষর হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাচ্ছেন তাদের সকল তথ্য আমাদের কাছে চলে এসেছে, তাদের তালিকা শুদ্ধ আমাদের কাছে চলে এসেছে, তাদের বিরুদ্ধে এখন আমরা ব্যবস্থা নেব। যখন ইউনূস বললেন যে ছাত্ররা প্রোক্লামেশন জারি করলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি আর সরকারে থাকবো না, আর তখন ছাত্ররা তাদেরকে বললেন যদি এই প্রোক্লামেশন জারিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা ছাত্ররা এই সরকারে থাকবো না। 3 উপদেষ্টা একযোগে পদত্যাগ পত্রে সাইন করলেন। তখন ইউনূস মানে ওভার ছাত্রদের ইলেকট্রনে ইউনূস আটকে গেলেন। ইউনূস কি করবেন? বাধ্য হয়ে বললেন ঠিক আছে, এই প্রোক্লামেশন জারি করবে সরকার, এবং তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করলেন। এই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে কয়েকদিন ধরে ঘুরতেছে, কিন্তু বলতে পারতেছি না, রাষ্ট্রের মানে হাই সিকিউরিটির ব্যাপার আছে, সিক্রেটের ব্যাপার আছে। তো এরপরে যখন গভীর রাতে বৈঠকটা হলো, তখন ছাত্ররা বললো ঠিক আছে, যেহেতু সরকার আমাদের প্রোক্লামেশন জারি করছে তাহলে আমরা মার্চ ফর ইউনিটি একটা ঘোষণা করি। অর্থাৎ এটা হবে বাংলাদেশের সকল দলমতের মার্চ, যারা ঐক্যের জন্য এই মার্চে যোগ দেবে। দেখা গেল কি এখানে বড় বড় অনেক দল, জামাত বা বিএনপি আসেনি। জামাত শিবির ব্যস্ত ছিল তাদের সম্মেলন নিয়ে, বিএনপির অবস্থানটা আমি জানি না, কিন্তু বিএনপির বড় বড় নেতাদের বক্তব্য মনে হচ্ছে তারা ছাত্রদেরকে সহ্য করতে পারছে না। খুব দুঃখজনক ব্যাপার হলো কি জানেন, রাজনীতিটা যদি রাজনীতির জায়গা হয় জনগণ এবং দেশের জন্য, সেটা সুন্দর স্বচ্ছ মানে কি বলবো পরিচ্ছন্ন পথে আগায়। আর রাজনীতিটা যদি হয় ক্ষমতার লোভে, এটা কখনো সঠিক পথে এগোয় না, নোংরা ভাবে আগায়। যে ছেলেগুলো আপনি দেখেন যে বিএনপি ছাত্রদের এই কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের লাস্ট 3 দিন আগ পর্যন্ত বিএনপি তাদের সমর্থন দেয়নি। বারবার বিএনপি মিডিয়াতে সামনে বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্টেটমেন্ট গুলো দেখেন, সোশ্যাল মিডিয়াতে সেগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে। তিনি বলছেন এই আন্দোলন আমাদের না, এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। যখন ছাত্ররা এক দফায় এসে হাসিনার পতন ঘটাবে, তখন তারা এসে বললো যে আমরাও এই আন্দোলনের সাথে শরিক হয়েছি বা আমাদের সমর্থন। কিন্তু আন্দোলনটা তৈরি করেছে কারা? মার খেয়েছে কারা? জীবন দিয়েছে। এখন যদি বিএনপি বলে যে আমাদেরও 450 মারা গেছে, এটা কিন্তু বিএনপির আহ্বানে এসে মারা যায়।
ছাত্রদের আহ্বানে এসে মারা গেছে যারা, এটা বিএনপির ওন করার কিছু নেই, এটা জামাতের ওন করার কিছু নেই, এটা ছাত্রদের ওন করার বিষয়। ছাত্ররাই বরং তাদেরকে মাঠে নামিয়ে এনেছে। এখন ধরেন আমি বিএনপিকে পছন্দ করি, আমি ছাত্রদের আহ্বানে গিয়ে গুলি খেয়েছি, এই বিজয় বা এই দায় ছাত্রদের, বিএনপি না, কারণ বিএনপি তো আমাকে সেখানে পাঠায়নি। এই হলো একটা বিষয়। বিএনপি বরাবরই বলে আসছে যে ছাত্রদের এই সংবিধান পরিবর্তনের পেছনে কেউ নয় কেউ তো একটা খেলা খেলছে, আর সন্দেহের তীর তাদের জামাতের দিকে। আর এই বিষয়টাকে আরো 100 গুণ বিশ্বাসযোগ্য করে তুলেছে গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সম্মেলন ছিল বা সদস্য সম্মেলন ছিল প্রায় 15 বছর পরে। সেখানে জামাতের আমির সহ বিভিন্ন ঊর্ধ্বতন নেতারা ছিলেন, সেখানে সার্জিস আলমও ছিল। আর সেই প্রোগ্রামে বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম হুজুর তিনি একটা সংবিধান ঘোষণা করেছেন, যে ইসলামী সংবিধান কেমন হবে, নতুন সংবিধান। ইভেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখেন জনগণ এই সংবিধানকে চায়, মানে নতুন সংবিধানকে চায়। তাহলে প্রশ্ন উঠে বারবারই যে 72-এর সংবিধান পরিবর্তনের পেছনে জামাত কি আসলে ভূমিকা রাখছে? কারণ কাজী ইব্রাহিম হুজুরের এই বক্তব্য, এটা নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। তো চলুন দেখি তিনার এই নতুন সংবিধানের মধ্যে কি কি তিনি ঘোষণা করেছেন। কাজী ইব্রাহিম বলছেন যে বিপ্লবোত্তর নতুন সংবিধান বাংলাদেশের হবে, আর আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু। আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ ইসলামকে আমাদের শাসন ব্যবস্থার ভিত্তি গ্রহণ করে ন্যায় বিচার ও স্বাধীনতা এবং ঐক্যের নীতিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সংবিধান প্রণয়ন করছি। তো প্রথম অধ্যায় হবে ভিত্তিমূলক নীতি। ধারা 1, রাষ্ট্রের প্রকৃতি, এটি একটি ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ, একটি শাসন ব্যবস্থা যা আল্লাহর নীতির উপর প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত আইন ও নীতিমালা শরীয়ত থেকে উদ্ভূত এবং ন্যায় বিচারের সমতার জন্য নিবেদিত থাকবে। ধারা 2, রাষ্ট্রের লক্ষ্য কি থাকবে? আল্লাহর সার্বভৌমত্ব রক্ষা করা, সকল নাগরিকদের মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা। 3, নৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় প্রচার করা। 4, সমস্ত ধরনের নির্যাতন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। 5, বৈশ্বিক ইসলামিক সম্প্রদায় অর্থাৎ উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ধারা 3, নির্দেশনামূলক নীতি। রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি সম্পূর্ণ আনুগত্যের ভিত্তিতে। 2, বিদেশি আধিপত্য থেকে স্বাধীনতা বজায় রাখা। 3, নৈতিক শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতার উপর। 4, শিক্ষা এবং বৈজ্ঞানিক উন্নয়নকে উৎসাহিত করার উপর। ধারা 4, আমরা একজন সুপ্রিম লিডার প্যানেল করব, সেই প্যানেলে রাষ্ট্রের সর্বোচ্চ তত্ত্বাবধান করবে। তারা বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নির্বাচিত হবে, যার ভিত্তি হলো ইসলামী আইনশাস্ত্রে জ্ঞান, ধর্মীয় পবিত্রতা এবং নেতৃত্বের দক্ষতা। ধারা 5, বিশেষজ্ঞ পরিষদ থাকবে। বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাদের নির্বাচন করবে, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় অপসারণের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে। 2, পরিষদের সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হবে, তবে তাদের অবশ্যই কঠোর ধর্মীয় এবং নৈতিক মানদণ্ড এবং পূরণ করতে হবে। ধারা 6, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ইসলামী প্রজাতন্ত্র নির্বাহী আইন এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে, যা সর্বোচ্চ নেতার তত্ত্বাবধানে পরিচালিত হবে। ধারা 7, মৌলিক অধিকার। সকল নাগরিক, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে আইনের কাছে সমান। মুসলিমরা একটি রাজনৈতিক ইউনিট, অমুসলিমরাও একটি রাজনৈতিক ইউনিট, কেউ সংখ্যালঘু নয়। 2, ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ, সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে। 3, রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে, নারী ও শিশুর সুরক্ষা করবে। অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং গৃহবন্দী করা যাবে। পারিবারিক সমস্যার ক্ষেত্রে নারী ও পুরুষের উভয়ের বংশের পরিবারের বিচারিক নিয়োগ করা হবে। ধারা 8, নাগরিকদের দায়িত্ব। নাগরিকদের ইসলামী মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে। জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় অংশগ্রহণ করার সকল নাগরিকদের বাধ্যতামূলক দায়িত্ব হবে। ধারা 9, সশস্ত্র বাহিনী তত্ত্বাবধান। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে। তাদের মিশন হলো ইসলামী প্রজাতন্ত্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতি বজায় রাখা। তো তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, অপরদিকে বিএনপির মধ্যে টেনশন 10 গুণ বেড়ে যাচ্ছে যে চুচাল এই যে আন্দোলনগুলো সামনে আসছে মেটিকুলাসলি, এগুলার পেছনের মাস্টার মাইন্ড কে কি তাহলে জামাত ইসলাম? কেন জামাত ইসলামের নাম এখানে সরাসরি আসছে? কারণ প্রোগ্রামটা ছিল জামাতের, সেখানে জামাতের সর্বোচ্চ নেতারা ছিল। আবার বৈষম্য বিরোধীরা যারা বলেন বা অনেকেই বলে থাকেন যে বিএনপির সবচেয়ে বড় অভিযোগ যে কানেক্টিভিটি তো একটা আছে জামাতের সাথে, এই বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির। কারণ এই যে নতুন সংবিধান প্রণয়ন করার মানে ধারাটা বা রূপরেখা কাজী মুফতি ইব্রাহিম নিয়ে আসছেন, এখানে আপনার এই সংগঠনের মুখ্য আহ্বায়ক সার্জিস আলম বা প্রধান সমন্বয়ক আমরা যদি দেখি সার্জিস আলম, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তার বক্তব্যেও এই 24 অভ্যুত্থানে ছাত্র শিবিরের বা জামাত ইসলামের যে ভূমিকা ছিল তিনি এটাকে কিন্তু প্রকাশ্যে কথা বলেছেন। তো আসলে এই সংবিধানের তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আদৌ কি এটাকে বিএনপি মেনে নেবে, অন্যান্য দলগুলা মেনে নিবে, বা সরকার সংবিধান যে কমিশন সংস্কার আছে সেখানে কি এগুলাকে মেনে নিবে নাকি আসলে ধরেন মেনে নিবে না? তবে এই ধারাটা যারাই রচনা করেছেন, এটা মুফতি কাজী ইব্রাহিমের মতন একজন ইসলামিক বক্তার কাজ না, এটা আলাদাভাবে করা হয়েছে। তিনি এটাকে ঘোষণা দিয়েছেন বা পাঠ করেছেন, এটাও কেউ কেউ বলছেন। প্রিয় দর্শক, আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে। এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদেরকে। আলোটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য। সেই আলোটি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঢুন এখন বাংলাদেশের হাতে।
যেই ড্রোনটি বাংলাদেশ ক্রয় করেছে, সেনাবাহিনী ক্রয় করেছে তুরস্ক থেকে, যেই ড্রোনের কাছে ভারত কিছুই না। ভারত পারমাণবিক শক্তির অধিকারী হলেও তাদের কাছে এই ড্রোন নাই, যেই ড্রোন যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে। এবং পাশের দেশ মায়ানমার, যেখানে বাংলাদেশের সাথে তারা বর্ডারে উৎপাত করছে, তুলপাল করছে, সেই উৎপাত করা সেই মায়ানমার জিরো এই ড্রোনের কাছে, বাংলাদেশের কাছে আছে এই শক্তিশালী ড্রোন। এখন বাংলাদেশ সেই শক্তিশালী ড্রোনের মালিক। প্রিয় দর্শক, বাংলাদেশকে যারা আর চোখে তাকাচ্ছিলেন, ভারত যত উৎপাতই করুক বাংলাদেশের সাথে যুদ্ধে যাওয়ার দুঃসাহস এই কারণে করবে না, যে ড্রোন আমাদের হাতে আছে এই ড্রোন দিয়ে তাদেরকে আমরা শায়েস্তা করার মতো যথেষ্ট সামর্থ্যবান দেশ হিসাবে বাংলাদেশ এখন অবস্থান করছে ভারতের পেটের ভিতরে। দক্ষিণ দিকে আমাদের বঙ্গোপসাগর, উত্তর পূর্ব পশ্চিমে ভারত, আর দক্ষিণ পূর্ব কোণারে অল্প একটু বর্ডার আছে আমাদের মায়ানমার সাথে। সেই মায়ানমার যত উৎপাত করুক, রোহিঙ্গাদেরকে নিয়ে যত উৎপাত করুক, এখন মায়ানমার বাংলাদেশের সাথে কোনো যুদ্ধে জড়াবে না, কারণ মায়ানমার ভালো করে জানে এই ড্রোনের মাধ্যমে আমরা তাদেরকে তছনছ করে দিতে পারবো। ভারত যত উৎপাত করুক, কিন্তু বাস্তবে মাঠে এসে মেউ মেউ করে পালিয়ে যাবে এই ড্রোনের ভয়ে। প্রিয় দর্শক, তুরস্ক পৃথিবীর শক্তিশালী ৫-৭টি দেশের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে তারা একজন, তাই তাদের বানানো ড্রোন বাংলাদেশের কাছে। বাংলাদেশ এই ড্রোনের মালিক, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, অত্যাধুনিক এই সমস্ত ড্রোন এবং অস্ত্রে সজ্জিত আছে বাংলাদেশ। যার কারণে এতদিন পর্যন্ত যত ধরনের অন্ধকারের কথা শুনেছেন আলুর কথাতে, আমি আশা করি আমাদের হার্টবিটটা ডেভেলপ হবে। অন্তত যারা হার্টে দুর্বল ছিলেন, বাংলাদেশকে ভারত কখন পুশ করে ঢুকে যা আর কখন আমাদের উপরে তারা দখলদারিত্ব চালা, যারা চট্টগ্রাম নিয়ে চিন্তিত, পার্বত্য চট্টগ্রাম নিয়ে চিন্তিত, মায়ানমার কি দখল করে নেবে কিনা, নতুন রাষ্ট্র গঠন করে আমাদের জায়গা নিয়ে যাবে কিনা, সেই জায়গা থেকে আমি আশা করি এই সংবাদের পরে আপনাদের হার্টবিটটা ডেভেলপ হবে আর ভয় কাজ করবে না। বাংলাদেশের মানুষের ভয় ভীতি থেকে মুক্ত থেকে স্বাধীন পতাকার নিচে স্বাধীন বাংলাদেশে 2025 সালকে স্বাগত জানিয়ে, সেলুট জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল প্রতিরক্ষা বাহিনীকে 25 সালে আমাদের সূর্য সন্তানরা যেন দেশ মাতৃকার জন্য তারা জীবন দিয়ে হলো। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটা মন্তব্য নিয়ে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী একটা জবাব দিয়েছেন, এবং বেশ টাফ জবাব, আমরা এভাবে বলতে পারি, বেশ শক্ত সমালোচনা আছে। আমরা একটু মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নেই, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো। জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি, ভীষণ আপত্তিকর, এভাবে বলা উচিত। উনি বলেছেন, ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আর একটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এই দুই শক্তিরই ক্ষতি সাধন করেছে, আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে, ইত্যাদি ইত্যাদি। মানে দুটো দেশপ্রেমিক শক্তি, সেনাবাহিনী এবং জামায়াত। মানে আমার সাথে সাথেই মনে পড়লো এবং খুঁজে পেলাম শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে, বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল। আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি। 2011 সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন, বিডি নিউজ 24 এর নিউজ, যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোনো সংকটেই তাদের পাওয়া যায় না। তিনি বলেন, আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক, আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে, এটাই আমার প্রশ্ন। শেখ হাসিনাই সবচেয়ে বড় দেশপ্রেমিক। অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিকে উনি একা নন, সাথে সেনাবাহিনীকে রেখেছেন। স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে, সাথে সেনাবাহিনী কেন, সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা। তার চাইতে বড় কথা, কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয়, আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। এই দেশে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন, সেনাবাহিনীও দেশপ্রেমিক নিশ্চয়ই, কিন্তু এই মানে অ্যাডজেক্টিভ বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না, আমি ভালোভাবে দেখি না, এটা অন্যদেরকে খাটো করা হয়। এবং জামায়াত আমির যখন নিজেদেরকে এবং সেনাবাহিনীকে রাখছেন, তার মানে আর কেউ দেশপ্রেমিক নন। ভয়ঙ্কর মন্তব্য, মানুষকে অত্যন্ত নিচু করে তোলা, আন্ডারমাইন করা। তাদের ভাষায় আর কেউ দেশপ্রেমিক নন। রাজনৈতিক স্ফিয়ারের কথা যদি বলি, ধরুন বিএনপি, আমি জানি দেশপ্রেমিক না তা বলছি না, জামায়াতকে আমি দেশপ্রেমিকই বলছি, কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি।
রাজনীতির মাঠে জামায়াতের চাইতে অনেক বেশি দীর্ঘ সময়, অনেক বেশি দীর্ঘদিন সাফার করেছে বিএনপি। তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। যেহেতু সাংগঠনিক সাইজে, জনসংখ্যার সাইজে, সমর্থকের সাইজে, কর্মীর সাইজে তারা জামায়াতের চাইতে অনেক বড়, শেখ হাসিনা তাদেরকেই সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন। বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন। আরো বহু মানুষ লড়াই করেছেন, সাধারণ মানুষ লড়াই করেছেন, অন্যান্য দল লড়াই করেছেন, মাঠে থেকেছেন, জেল খেটেছেন। বহু মানুষ ব্যক্তিগতভাবে কোনো দল করেন না এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য। মামলার হয়রানির মধ্যে পড়েছেন। কেউ দেশপ্রেমিক না, জামায়াত আর সেনাবাহিনী দেশপ্রেমিক। সবাইকে নাকচ করে দেয়া, সবাইকে বাতিল করে দেয়া খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায়। যাই হোক, যারা রিজভী খুবই টাফ জবাব দিয়েছেন এটা, এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে। প্রথম আলো থেকে পড়ছি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 71-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? তিনি অনেক কথা বলেন। তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী। সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান, যিনি অন্যতম সেক্টর কমান্ডার, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজর যারা আছেন, এগুলো সবকিছু বলা। তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন, 24-এর অভ্যুত্থানেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে। তো সেনাবাহিনীকে বিএনপি এন্ডোর্স করছেন। এরপর বলছেন, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, 71-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। এটুকু যথেষ্ট। বেশ টাফ জবাব, এবং 71-এর বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে সোরে আনছেন। কিছুদিন আগে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বলে একটা প্রতিষ্ঠান আছে, আমি নিজে ওই প্রতিষ্ঠানটার একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, চেষ্টা ছিল আমাদের সব মানুষকে, আমরা মানে 3টা শব্দ আমাদের থিম ছিল, ঐক্য, সংস্কার, নির্বাচন। সো ঐক্যের একটা ডায়লগের চেষ্টা ছিল। যাই হোক, সেখানে বিএনপি মহাসচিব এসছেন, সেখানেও তিনি খুব জোর দিয়ে 71-কে ধরে রাখার আলাপ এনেছেন। এবং সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব, বিভিন্ন ক্ষেত্রে যখন স্টুডেন্টরা বা আর কেউ 2024-কে দিয়ে 71-কে ধামাচাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায়, বিএনপি সেটাকে প্রটেস্ট করে, তখন তারা খুব জোরে সোরে বিএনপি 71-কে সামনে নিয়ে আসে। রাইটলি এটা, ইনফ্যাক্ট এটা রাজনীতি, এটা বুঝতে পারতে হবে। 71-এ বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি শেষ দিকে এসে 3টা ফোর্সের একটা জেড ফোর্স, সেটার নেতৃত্ব দিয়েছেন। তো 71-এর যে লেগেছে বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে। নট অনলি দ্যাট, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি আছে বিএনপিতে। সো বিএনপি সেটা ক্লেম করে, এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, জামায়াতের 71-এ প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে, খুবই টাফ ভূমিকা। আমি এটা ভিডিও করেছি। ফৌজদারি অপরাধগুলো বাদ দিলেও নৈতিকভাবে দানবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা, যখন তারা বাংলাদেশের মানুষের উপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ করছিল, তখন নৈতিক সমর্থন দেওয়াটা একটা বড় ভুল না, অপরাধ। সো জামায়াত চাইবে 71-কে সরিয়ে রাখা, এবং বিএনপি তার রাজনীতির কারণেই 71-র সামনে আনছে আবার জামায়াত, যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা। যাই হোক, যেটা বলছিলাম এর আগেও, এখন আমরা একটু যদি পেছনে ফিরে যাই, আমরা দেখব জামায়াতের আমিরই প্রথম শুরু করেছিলেন 5 আগস্টের পর, যে এক, মানে আমি এক্সাক্ট ওয়ার্ডিং মনে নেই, মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে, এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে। শুধু সেটা না, আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে, আমি নিশ্চিত নই, কিন্তু শোনা যাচ্ছে, এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো, যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে, মিছিল করে, তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভড আছে। আমি আবারও বলছি, আমি নিশ্চিতভাবে বলছি না, আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না, কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি। তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই। যেমন ধরুন, রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি, এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে পড়ে। শুধু সেটা না, আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গতকালই একটা ভিডিও করেছি, সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া ছিল এই যে তাদের প্রক্লেমেশন অফ, তাদের ভাষায় রেভলিউশন, বিপ্লবের ঘোষণাপত্র, সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের নীরব সম্মতি ছিল আরো অনেকগুলো দলের। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে। ইসলামপন্থী দলগুলো একদিকে, জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন, এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল, যারা মূলত
একটা পীরের অনুসারীদের দল, সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিকভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে জামায়াতের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন। সো ওইদিকে একটা মেরুকরণ হচ্ছে, তার সাথে আমি নিশ্চিত নই বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা। কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে থাকছে, এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিকভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে মধ্য ডান এবং ফার রাইটরা মিলে একটা দল হবে। এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন। এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছু ইডিওলজিক্যাল ডিবেট আছে, সেখানে তারা ৭১কে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াইটাতে তারা বেটার অবস্থানে থাকতে পারেন। কিন্তু একটা জিনিস একটু মনে রাখতে হবে, যদি এরকম কিছু ঘটে, আমি এটা নিয়ে হয়তো বিস্তারিতভাবে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে ৫ আগস্টের পর ইডিওলজিক্যাল ডিবেট অনেক বেশি জায়গা পাওয়ায় যেটা ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে এরকম ডিবেট আসা মানেই হচ্ছে আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যাওয়া। তখন মানুষ এগুলো নিয়েই বেশি হুমড়ি খেয়ে পড়ে, হামলে পড়ে। ভারতে যখন হিন্দুত্ববাদী রাজনীতি হয় তখন মানুষ কেমন আছে তার চাইতে এটা জরুরি হয়ে যায় যে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য, আমাদের হিন্দুত্ববাদীরা কতটুকু রক্ষা করতে পারবেন, আমরা কতটুকু থ্রেটের মুখে আছি, মুসলিমরা কত সন্তান জন্ম দিয়ে দিল, কত দখল করে ফেললো, বা আমরা অখণ্ড ভারত পাবো কিনা, এরকম নানা ইডিওলজিক্যাল আলোচনা যখন চলতে থাকে তখন এই ভারত যে বিজেপির অধীনে ক্রমাগতভাবে অনেক খারাপ দিকে গেছে, খারাপ দিকে এই অর্থে যে যতটুকু উন্নতি হওয়ার কথা, জনগণের যত ভালো থাকার কথা সেটা হচ্ছে না, এই আলাপগুলো চাপা পড়ে যায়। সুতরাং আমাদের মাটিতেও এই আলাপটা দেখছি, এবং এই আলাপটা যতই বাড়তে থাকবে সেটা ওয়েলফেয়ারের আলাপকে কমিয়ে দেবে, এবং সেটাই হলো ঝুঁকির জায়গা। আমি বহুবার বলছি, এবং এই কারণে আমি আইডেন্টিটি পলিটিক্স খুবই ঘোর বিরোধী। শুধু এই কারণে না যে এটা ওয়েলফেয়ারের আলোচনা সরিয়ে দেয়, এটা এই কারণেও যে প্রতিটা আইডেন্টিটি আসলে নেভার এন্ডিং একটা আইডেন্টিটি আনা হবে। এবং ইসলাম যদি একটা আইডেন্টিটি হিসাবে আনা হয়, এর মধ্যে অসংখ্য বিভেদ আছে, অসংখ্য বিভক্তি আছে, একদিন বিস্তারিত আলোচনা করব। সেগুলো বরং আরো অস্থিরতা জন্ম দেয়। ইসলাম আইডেন্টিটি যারা এনেছেন, যারা সমাজে রাজনীতিতে রাখতে চান, তাদের অনেকের হাতেই, যারা দেখছি তাদের কথা বলছি না, এই যে এই অভ্যুত্থানের পর মাজার ভাঙা হলো অনেকগুলো, কিন্তু যারা মাজারকে কেন্দ্র করে ইসলামকে দেখেন, আমি কোনটা সঠিক কোনটা ভুল সেই কথা বলছি না, তিনি ওটাকে সঠিক মনে করেন, এবং আরেকটা গ্রুপ ভুল মনে করেন এবং রীতিমতো ভেঙে চুরে দিচ্ছেন। সো আমরা যখনই একটা আইডেন্টিটি আনি, ওটার মধ্যেই নানান রকম বিভেদ আবার তৈরি হয়, এটাই সংকটের জায়গা। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশে এক ধরনের সফট টু টাফ ইসলামিস্ট আইডেন্টিটির মানুষজন একত্র হচ্ছেন, অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে, এবং বিএনপি তার কাউন্টার ফোর্স হিসাবে দাঁড়াচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে জামায়াত এবং বিএনপির যে ফাইট দেখছি, ইডিওলজিক্যাল ফাইট, সেটা আমাদেরকে সেই আভাস দিচ্ছে। দেখা যাক সামনে কি হয়। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।